নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ মামলার রায় এই সপ্তাহে বেরোলো না। 13 থেকে 17 যে ওয়ার্কিং ডেজ ছিল সুপ্রিম কোর্টে, 13, 14, 15, 16, 17, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তার মধ্যে রায় বেরোনোর একটা ছোট সম্ভাবনা ছিল, কিন্তু সেই রায়টা বেরোলো না। সোমবার থেকে ছুটি পড়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট। 17, 20, 21, 22, 23, 24, 5 দিন প্র্যাকটিক্যালি সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে কালী পুজো, দিওয়ালি, নানান এর ফেস্টিভ অনুষ্ঠানের জন্য। ফলত আলটিমেটলি সুপ্রিম কোর্ট খুলছে 27 তারিখ, এই মাসের 27শে অক্টোবর সুপ্রিম কোর্ট খুলছে। তাহলে ডিএ মামলার রায়টা কবে বেরোচ্ছে সেটা নিয়ে আপনারা অনেকেই জল্পনা করছেন। আমরাও আইনজীবীদের সঙ্গে কথা বলছি। কোনো নির্দিষ্ট কোনো খবর নেই, প্রথমেই স্পষ্টতটা বলে দেওয়া দরকার। একটা ক্যালকুলেশন রয়েছে, যেমন মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশনের সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে 27 থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে, 27 থেকে 31 যদি না বেরোয়, তাহলে আশা করছি আমরা নভেম্বর মাসে প্রথম সপ্তাহের মধ্যে এই ডিএ মামলার ফয়সালাটা সুপ্রিম কোর্টে আমরা জানতে পারবো। আমার নিজস্ব একটা ক্যালকুলেশন আছে, নভেম্বর মাসের মাঝামাঝি সময়েও ডিএ মামলার রায়টা বেরোতে পারে। যাই হোক, যেটাই হোক সেটাই তো যাদের পক্ষে যাক তাদেরও মেনে নিতে হবে, যাদের বিপক্ষে যাক তাদেরও মেনে নিতে হবে। রাজ্য সরকার যদি মামলাটা হারে, এটা আমি এই দিকটা নিয়ে চিন্তা করছিলাম। বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আমাদের দফতরে ফোন করছেন, অনেকের ফোনই ধরতে পারছি না, কিন্তু যতগুলো ফোন ধরেছি বুঝতে পেরেছি প্রতি মুহূর্তে, প্রতি পরতে আপনাদের উৎকণ্ঠা বাড়ছে। কিন্তু সেই একটা প্রতারক সরকার, একটা চোরেদের সরকার নবান্নে যারা বসে রয়েছে, যাদের তাড়ানোটা প্রচণ্ড এসেনশিয়াল 2026-এ, তারা তো চেষ্টা করবে নানান ছক কৌশল করতে। আমার যেমন একটা জিনিস মনে হচ্ছিল যে যদি ধরুন রায়টা সরকারের পক্ষে গেল না, তাহলে সরকার কি প্রতারণা করতে পারে। আপনারা জানেন নির্দিষ্ট সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট 1/4 ডিএ মিটিয়ে সুপ্রিম কোর্টে যেতে বলেছিল, কিন্তু এই রাজ্য সরকার যায়নি। একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিয়ে নতুন একটা প্রতারণার ছক কৌশল তৈরি করেছিল। শিক্ষা দুর্নীতির বিবিধ মামলায় আপনারা দেখেছেন ক্রমাগত কোটি কোটি টাকা একদিনে 1 কোটি টাকাও, মানে একটি বিলে 1 কোটি টাকা খরচ করার উদাহরণও আমাদের কাছে আছে। তো ফলত কোটি টাকা খরচা করে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের নিযুক্ত করছেন। ডিএ মামলার ক্ষেত্রে 4 জনকে এরকম সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের তারা নিযুক্ত করেছেন। তারপরে যদি রায় পক্ষে না যায়, তাহলে কি সাজাতে পারে, কি কৌশল করতে পারে। আমার নিজস্ব একটা ধারণা থেকে আমি মলয়বাবুকে ফোন করেছিলাম যে দেখুন, যদি ডিএ রায় পক্ষে না যায় তাহলে একটা রিভিউ করতে পারেন, রিভিউয়ের জন্য অ্যাপ্লিকেশন করে একটু টাইম কিলিং করতে পারেন। তারপরে যে কৌশলটা সাজাতে পারে, এটা আমার নিজের ধারণা, সেটা হচ্ছে আমরা একসঙ্গে দিতে পারবো না। সুপ্রিম কোর্টে গিয়ে বলবে আমাদের আর্থিক ক্ষমতা নেই, কারণ এখন তো ওই কন্ট্রাকচুয়াল চাকরির জন্য প্রচুর টাকা খরচা করবে, দেওয়ার জন্য খরচা করবে, মানে ভোটারদের কেনার জন্য। একটা প্রতারক, একটা চোরের মানসিকতা একটা সরকারে থাকলে যা হয়, ফলত সেই সব কৌশলগুলো করার জন্য তাদের টাকা অনেক দরকার। কিন্তু সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘশ্বাসের কোনো মূল্য তাদের কাছে নেই। ফলে তারা এখন বলবে যে আমরা এত তাড়াতাড়ি দিতে পারবো না স্যার, আপনারা যা ব্যবস্থা নেওয়ার নিন। এইসব কৌশলগুলো করতে পারে। আরেকটা যেটা করতে পারে, সেটা ভয়ানক, সেটা হচ্ছে যারা এক্সিস্টিং চাকরি করছেন তাদের ছাড়বেন, দিয়ে পেনশনারদের কিছু না বলে অহেতুক ডিলে করাবেন। দেখবো বলে কায়দা করে যা হয়, একটা মানে ক্রিমিনাল মাইন্ডসেট যদি একটা সরকার এবং তার কর্ণধার এবং তার দলের যদি থাকে, খেলামেলা, উৎসব মৎসব, কার্নিভালে নিজের হাসি মুখের ছবি দিয়ে, বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজারকে কিনে নেওয়া। আনন্দবাজার দেখেছেন ডিএ নিয়ে কোনো বেশি কথা বলে না। কেন বলে না? এবিপি গ্রুপ একদম মানে অভিরূপ সরকারকে দিয়ে লেখান, যিনি ডিএ মারার কৌশল সরকারকে শেখাচ্ছেন, তাকে দিয়ে পোস্ট এডিট লেখায়। ফলত এইসব মিডিয়াকে কিনে রাখার একটা পরিকল্পনা বিভিন্নভাবে থাকবে। টপ লেভেল আইএস অফিসার, WBCS অফিসার, IPS অফিসারদের বিভিন্নভাবে বর্ধিষ্ণু করা, মানে তাদের ডিএ এলো না এলো তাতে কিচ্ছু এসে যাবে না, তাদের বিভিন্ন খাতে টাকা পাইয়ে দেওয়া, এইসব ছকগুলো করবে। পেনশনারদের ক্ষতিগ্রস্ত করতে পারে, মানে পেনশনারদের কিছু বলবে না মুখে, 3 মাস 4 মাস 6 মাস ঝুলিয়ে রেখে দেবে। ফলে আপনারা তো লড়াইয়ের ময়দানে পেনশনাররা থাকতে পারবেন না, কারণ তারা তো প্র্যাকটিক্যালি বাড়িতে অবসরপ্রাপ্ত, বয়স ভারে কিছুটা নুবজ। তাঁদের কী হবে? আমি এটাই মলয়বাবুর সঙ্গে এটা ইনফর্মাল আলোচনা করছিলাম। আমার মনে হলো আজকে সেই বক্তব্যটা আপনাদের কাছে শোনানো দরকার। আমি পর্বে ডিএর এফেক্ট কী পড়তে পারে, গ্রুপ ডি স্টাফেদের ক্ষেত্রে কী পড়তে পারে, গ্রুপ সিদের স্টাফেদের ক্ষেত্রে কী পড়তে পারে,
অফিসার লেভেলে, সেই লেভেলে কি এফেক্ট, কতটা এফেক্ট পড়তে পারে, আমি সেগুলো নিয়ে পর্বে আলোচনা আপনাদের শোনাবো। কিন্তু আজকে মলয়বাবুর সঙ্গে আমি যে আলোচনাটা করছিলাম, যে ঠকানোর কৌশল, যে মানে প্রতারক সরকার, ক্রিমিনাল মাইন্ডসেটের একটা সরকার, একটা চোরেদের চৌর্যবৃত্তি সরকার, তারা যখন ঠকানোর কৌশলটা করবেন, সেটা কি আশঙ্কা করছেন? আমি কিন্তু আশঙ্কা করছি মলয়বাবু। আমার সঙ্গে মলয়বাবু যে ইনফর্মাল আলোচনাটা হয়েছে, আমার মনে হলো আজকের নতুন বাংলার দর্শকদের শোনাবো। নমস্কার মলয়দা, সন্ময় বলছি। হ্যাঁ বলুন সন্ময় দা। বলছি, কালী পুজোর আগের সপ্তাহ শেষ হয়ে গেল, কালী পুজোর সোমবার দিন, তারপর দিওয়ালি, ছট পুজো। আলটিমেটলি এই সামনের সপ্তাহ, যে সপ্তাহটার দিকে মানে যে সপ্তাহের আগে ডিএ মামলার রায় বেরোতে পারে বলে একটা ধারণা তৈরি হয়েছিল, সেই ধারণাটা অমূলক হলো। অর্থাৎ 13 থেকে 17 মধ্যে ডিএ মামলার রায়টা বেরোলো না। এবার 20 থেকে 24, প্র্যাকটিক্যালি এই সপ্তাহটা, পুরো যে সপ্তাহ শুরু হচ্ছে এই সপ্তাহটা, 20, 21, 22, 23, 24, কালী পুজো, দেওয়ালি, ভাইফোঁটা, এইসব নানান কারণে সুপ্রিম কোর্ট ছুটি থাকবে। সুপ্রিম কোর্ট আবার খুলবে প্র্যাকটিক্যালি 27 তারিখ, মানে 27শে অক্টোবর, সোমবার। হ্যাঁ, এবং 27শে অক্টোবর থেকে 15ই নভেম্বরের মধ্যে ডিএ মামলার সম্ভাব্য রায়টা বেরোতে পারে। এইটুকু অন্তত আমাদের কাছে যা খবর আসার এসছে, মানে আমি বিভিন্ন জায়গা থেকে যা খবর সংগ্রহ করেছি, 27 থেকে 15 তারিখের মধ্যে আলটিমেটলি এই রায়টা বেরোতে পারে। মানে চান্স আছে, বেরোবেই আমার বলা উচিত নয়, কিন্তু সম্ভাবনা প্রবল। তার কারণ বিচারপতিরা সমস্ত মামলাটা পর্যবেক্ষণের জন্য ছুটির মধ্যেও তাদের কাছে কপিগুলো নিয়ে গিয়েছিলেন, নিয়ে যাওয়াটাই স্বাভাবিক। এবার আমার আপনার কাছে প্রশ্ন, মানে আমি যে প্রশ্নটা আসতে চাইছি, ধরুন ডিএ মামলার রায়টা ফেভারেবল হলো, ডিএ মামলাটায় আলটিমেটলি কর্মচারী ফেডারেশন, আপনারা যে দীর্ঘদিনের লড়াইটা করেছেন সেই লড়াইয়ে আপনারা জিতলেন, এবং শেষ পর্যন্ত সমস্ত কর্মচারীদের মুখে হাসি ফুটলো যে এসএলপিটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিল, যদি দেয়। আগে থেকে হাইপোথেটিক্যাল কথা বলা উচিত না, যদি দেয়। এবার আমার আপনার কাছে একটু স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে, আমার একটা জিনিস মনে হচ্ছে, সেই মনে হওয়াটা নিয়ে আপনার সঙ্গে কথা বলছি। এই সরকার এত বড় চোর এবং প্রতারক এবং শয়তান সরকার, ডিএ মামলা সরকারের বিরুদ্ধে গেলে, মানে ডিএ যদি সরকারকে দিতেও হয়, এই সরকার আবার কোনো না কোনো অছিলায় মানে সরকারি কর্মচারীদের প্রবঞ্চিত করবেন এবং ডিএটা দেবেন না। আপনি কি সেরকম কোনো আশঙ্কা করছেন? করলে কোন কোন পথ ধরে এরা আটকানোর চেষ্টা করতে পারে, একটু বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে ট্রাইব্যুনাল, পরবর্তী উচ্চ আদালত, এইগুলোতে একটা প্রভিশন ছিল পরবর্তী সর্বোচ্চ আদালতে যাওয়ার, সেটা কিন্তু রাজ্য সরকার গিয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে যদি ডিএ মামলার রায় আমাদের পক্ষে যায়, অর্থাৎ কর্মচারীদের পক্ষে যায়, রাজ্য সরকারকে ডিএ দিতেই হবে। কি করতে পারে? শুধু একটা রিভিউ করতে পারে। আমরা বিগত দিনের যে ইতিহাস দেখেছি, রিভিউটা চেম্বারে হয় মাননীয় বিচারপতিদের দয়ে। মানে সেক্ষেত্রে এই যে রিভিউটা সাধারণত যারা রায় দিয়েছে, স্বাভাবিকভাবে রিভিউটা তারা রিগ্রেট করে দেয়। অর্থাৎ রিভিউ যদি রিগ্রেট করে দেয়, সরকার যদি তারপরেও যদি দিয়ে না দেয়, আমরা এটাও দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, যেটা হচ্ছে উচ্চ আদালতে, তারাও যে ডিএ নিয়ে মামলা করেছিল, তাদের ডিএ দেয়নি। সেক্ষেত্রে কিন্তু হাই অফিসিয়ালদের কিন্তু বেতনটা বন্ধ করে দিয়েছিল। এক্ষেত্রে দেখুন, সরকার বলতে তো চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি, এখানে তো মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা নেই। আমরা তো চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি নামে আমরা আদালত অবমাননার মামলা করব। সেই মামলায় কিন্তু তাদের এই যে দুজনকে কিন্তু জেল হেফাজত যেতে হতে পারে, মানে জেল কাস্টডিতেও যেতে হতে পারে। কারণ তারা যে যে এই ধরনের মামলা, আপনারা তো দেখেছেন যে সুপ্রিম কোর্ট বলেছে আগে বিয়েটা দিন, তারপরে আমি আপনাদের কথা শুনবো। অর্থাৎ সুপ্রিম কোর্টও বুঝেছে যে আইন অনুযায়ী সরকারি কর্মচারীরা ডিএ পাওয়ার যোগ্য, কিন্তু রাজ্য সরকার ডিপ্রাইভ করছে মারাত্মকভাবে। সেক্ষেত্রে আমাদের মারাত্মক আশা যে শুধুমাত্র রায়টা ঘোষণা কবে হবে সেটা আমরা পরিষ্কারভাবে তো বলতে পারছি না। আমরা অনুমান করতে পারছি যে কালী পুজোর পরে, যে আপনার যে 5 দিন অফিস খোলা আছে, 27, 28, 29, 30, 31, এর মধ্যে না হলে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আশা করছি যে ডিএ মামলাটার রায় হতে চলেছে। হ্যালো হ্যালো, তিনটে স্পেসিফিক প্রশ্ন এই প্রেক্ষিতে। পুরসভা পঞ্চায়েত গুলো যেসব স্থায়ী কর্মচারীরা আছেন,
তারাও তো ডিএর বেনিফিটটা পাবেন যদি ডিও ফরে যায়। দেখুন আমরা কিন্তু না, আমাদের ইয়েস যে অর নো, দেখুন নয়, ইয়েস অর নো। না অবশ্যই, কারণ কারণ রোপা শুনুন রোপা ঠিক অনুযায়ী আছে, যারা আচ্ছা আমি বুঝেছি। আমি হ্যাঁ জিজ্ঞেস করছি, আন্ডারটেকিং গুলো যারা ডিএ পেতেন, মানে আন্ডারটেকিং এর মানে বিভিন্ন আন্ডারটেকিং আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেই আন্ডারটেকিং এর কর্মচারীরা কি কি ডিএর আওতায় যাবেন না যাবেন না? তারা যদি আমাদের মতো ডিএ পায়, তাদের যদি পেনশন থাকে, তারা তারা যদি রোপার আন্ডারে থাকে, তারা নিশ্চয়ই ডিএ পাবে। কিন্তু আচ্ছা, তিন এটা তো নম্বর আমরা এখনো 3 নম্বর প্রশ্ন, স্কুল কর্মচারী, স্কুল শিক্ষক, তারাও কি ডিএ মামলার ফলে বেনিফিশিয়ারি হবেন তো? হ্যাঁ একদম, তা কারণ সরকারই তো বলেছে যে স্কুল শিক্ষক মানে বোর্ড, কর্পোরেশন, টিচার, ইউনিভার্সিটি, এদের যে বেতন পেনশন দিতে কত টাকা খরচ করতে হয় সেই পরিসংখ্যান তো সরকারের সুপ্রিম কোর্টে। সরকার তো সমানে মিথ্যে কথা বলে, তো প্রতারক সরকার, চোরেদের একটা সরকার নবান্নে বসে রয়েছে, মানুষের অর্থ অধিকার চুরি করার সরকার। সরকারের কথার কোনো মূল্য নেই। আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করছি, মানে আমার গত কিছুদিন ধরে মনে হচ্ছে যে ইয়ের জন্য, মানে আমি ব্যাপারটা হচ্ছে যে ধরুন ডিএটার রায়টা ফেভারেবল হলো, আর ডিএর রায়টা ফেভারেবল হলো না। ফেভারেবল না হলে সরকারি কর্মচারীদের কিছু করার নেই। গতকাল অসম সরকার 58% ডিএ, 55 থেকে 58% করে হ্যাঁ দিল, 58% দিয়ে করে দিল। আর আর পশ্চিমবঙ্গ 18%-এ পড়ে রয়েছে। এখানে হতভাগ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত, রিলিফের পেনশনের কর্মীরা। আমার কিছুদিন যাবত একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, মানে আমি সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। এই প্রতারক মহিলাকে দেখে আমি ভয় পাই বলে আপনাকে এই কথাটা বলছি। কি করবে জানেন, যারা সরকারের চাকরি করছে, ডিরেক্ট চাকরি করছে, তাদের বলে আমরা ধাপে ধাপে দেবো বলে তাদেরটা রিলিজ করবে। পেনশনারদের গুলোকে, যারা পেনশন পান, তাদের টাকাগুলোকে আটকে রাখার আবার ছক তৈরি করবে নানান কায়দা দেখিয়ে। হ্যাঁ যাচ্ছে, যাবো, মানে পেনশনাররা তো ফিল্ডে গিয়ে লড়াইটা করতে পারবেন না। মানে সরকারি কর্মচারীরা সরকারি অফিসে চাকরি করেন, পেনশনাররা বাড়িতে বসে পেনশনটা পান, বলে তাদের প্রতারণা করার ছক এই প্রতারক মহিলা কিন্তু করতে পারেন। এটা আমার নিজের ধারণা, মানে আমি কোনো খবর টবর পেয়ে আপনাদের আমি বলছি না। এটা তো মানে চূড়ান্ত অমানবিকতার পরিচয় দেবে অসভ্যতা তাহলে সরকার। হবে। হ্যাঁ কিন্তু সেটা নিয়ে তো আমরা আন্দোলনে নামবো। আমরা দেখুন আমরা কিন্তু এই যারা পেনশন হোল্ডার তাদের কিন্তু এটা মনে রাখতে হবে, এটা কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের পেনশন না, এটা কিন্তু পঞ্চম বেতন কমিশনের পঞ্চম বেতন পেনশন। কমিশনের হ্যাঁ 2009-এর 1 জানুয়ারি থেকে 2019-এর 1 জানুয়ারি, তাই তো? একদম একদম, সেক্ষেত্রে এবং আপনার এক এবং নম্বর সমস্ত পেনশনাররাও একটা রিলিফ পাবেন, মানে পেনশনারদের বকেয়া ডিএটা, যে পেনশনটা তারা পেয়েছেন তার উপর একটা রিলিফ, সেই রিলিফটা তারা পাবেন, অর্থাৎ অ্যাডিশনাল টাকাটা তারা পাবেন। হ্যাঁ একদম। আমি আরো একটা কথা বলি যে 1 নম্বর স্কেল অর্থাৎ গ্রুপ ডি 6600 ছিল, হ্যাঁ, আর ক্লারিক্যাল জবের একটা যে স্কেলটা ছিল 6 নম্বর, সেটা 8840 টাকা ছিল, তার অর্ধেক হয়ে যায় পেনশন। বুঝতে পেরেছেন তো, তাহলে পেনশনটা কতটা কম সেটা কিন্তু অনুমেয়। তা সেক্ষেত্রে কিন্তু তারা যে কারিগরি টাকা পাবে তাও না। তাহলে এই যে যদি তারা এই সরকার পেনশন হোল্ডারদের যদি বঞ্চিত করে, আমি একটু এটা কিন্তু চূড়ান্ত। পেনশনারদের হিসেবটা আপনার কাছে একটু ক্ল্যারিটি চাইবো। পেনশনাররা ধরুন আগে মানে পেনশন, মানে যে ডিএটা কিসের ওপর হিসেব হয়? বেসিকের ওপর তো। ডিএটা বেসিক এবার পেনশনটা হ্যাঁ বিআর হিসাবে হয়। এবার পেনশন যখন একজন প্রাপক পান, রিটায়ার্ড কর্মচারী, তখন তো বেসিকটা হাফ হয়ে যায় নাকি? একদম বেসিকটা হাফ হয়ে যায়। এখন এই হাফের ওপর তখন ডিএটা ক্যালকুলেটেড হবে, তাই তো? একদম একদম একদম, তাদের ডিএ বলে না, তাদের ডিআর বলে, ডিআরনেস রিলিফ বলে। ডিআরনেস সেটা ওই বলে যে 50% হয়ে যায় পেনশনটা, মানে বেসিকটা, সেই বেসিকের 50%-এর উপর বকেয়া ডিএটা ক্যালকুলেশনটা হবে। একদম একদম একদম। দেখুন বলাদা, এই পার্টের আলোচনাটা এখানেই সমাপ্ত করছি। আমার অনেকগুলো ক্লারিফিকেশন আছে, আমি 2-1 দিনের মধ্যে আপনার সঙ্গে আবার এটা নিয়ে বসবো। আমি প্রশ্নগুলো তৈরি করছি আপনার জন্য। অনেক ধন্যবাদ এতক্ষণ সময় আপনি দিলেন।